হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বায়ো আর্ন। এখন আমরা আলোচনা করব ক্লাস 11 রায়ান মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে মডেল কোশ্চেন পেপার 3 এখান থেকে সেকেন্ড পার্ট ভিডিও নিয়ে। এর আগে ফার্স্ট পার্টে আজকে সকালে আলোচনা করে দিয়েছি সেকশন 1, অর্থাৎ এখানে এমসিকিউ যে প্রশ্নগুলো রয়েছিল সবগুলো প্রশ্নের উত্তর আলোচনা করে দিয়েছি। তার সঙ্গে সঙ্গে সেকশন 2 থেকে যে 1 মার্কের কোশ্চেনগুলো ছিল সেগুলো আলোচনা করা হয়েছে। এখন আলোচনা করব গ্রুপ বি, সি, ডি এখান থেকে যে শর্ট কোশ্চেনগুলো রয়েছে সেগুলো নিয়ে। দেখো, প্রথমে গ্রুপ বিতে প্রশ্ন রয়েছে হাইড্রা যে পর্বের অন্তর্গত তার দুটি বৈশিষ্ট্য লেখো। তোমরা জানো হাইড্রা হচ্ছে একটা প্রাণী যেটা হচ্ছে তোমাদের সিলেন্টেরাটা অর্থাৎ নিডারিয়া পর্বের অন্তর্ভুক্ত। এর দুটি ক্যারেক্টার লিখতে হবে। ক্যারেক্টার কী হবে? নিডারিয়া যেহেতু বলা হচ্ছে এদের নিডোব্লাস্ট নামক একটা দংশক কোষ থাকে, ঠিক আছে? নিডোব্লাস্ট নামক একটা দংশক কোষ থাকে। আর এখানে কি হয়, এটাকে সিলেন্টেরাটাও বলা হয়। কেন সিলেন্টেরাটা বলা হয় না, এদের যে কেন্দ্রীয় গহ্বর থাকে সেটাকেই বলা হয় সিলেন্টেরন, ঠিক আছে? বা গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি বলা হয়, গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি, ঠিক আছে? এর জন্য এটাকে বলা হচ্ছে সিলেন্টেরন বা সিলেন্টারেটা। আর একটা বৈশিষ্ট্য তোমরা লিখতে পারো, এর মধ্যে পলিপ আর মেডুসা দশা দেখা যায়, ঠিক আছে? এরপরের প্রশ্ন দেখো, নিয়ত এবং অনিয়ত পুষ্পবিন্যাসের মধ্যে পার্থক্য লিখো। নিয়ত অনিয়ত তোমরা জানো, নিয়ত পুষ্পবিন্যাস এর বৃদ্ধি কিন্তু সীমিত থাকে, একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত এর বৃদ্ধি হয়। আর অনিয়ততে বৃদ্ধির কোনো সীমা নেই, অর্থাৎ অনির্দিষ্ট বৃদ্ধি দেখা যায়, ঠিক আছে? নিয়ততে শীর্ষে সবথেকে পুরনো ফুল অর্থাৎ ওল্ড ফ্লাওয়ার থাকে, আর অনিয়ত পুষ্পবিন্যাসে সবথেকে নতুন ফুল থাকে শীর্ষে বা শীর্ষের কাছাকাছি অঞ্চলে, ঠিক আছে? আর নিয়ত পুষ্পবিন্যাসে যেটা দেখা যায় সেটা হচ্ছে অপকেন্দ্রিক ফুল দেখা যায়, অর্থাৎ কেন্দ্র থেকে বাইরের দিকে থাকে ফুলগুলো। আর অনিয়ততে যেটা দেখা যায়, অনিয়ততে দেখা যায় তোমার অভিকেন্দ্রিক পুষ্পবিন্যাস, অর্থাৎ বাইরে থেকে ভেতর দিকে ফুলগুলো ফুটতে থাকে, ঠিক আছে? এটা হচ্ছে অপকেন্দ্রিক আর এটা অভিকেন্দ্রিক, ঠিক আছে? আর একটা পার্থক্য তোমরা লিখতে পারো, নিয়ত পুষ্পবিন্যাসে নিম্নমুখে ফুলগুলো ফুটে, ঠিক আছে? পরপর নিচের দিকে ফুটতে থাকবে। আর অনিয়ততে অগ্রমুখ ভাগে ফুটতে থাকে, অর্থাৎ পরপর উপর দিকে ফুলগুলো ফুটতে থাকে। পরের প্রশ্ন এর সাথে যেটা রয়েছে, যোগ কলা এবং আবরণী কলার মধ্যে দুটি পার্থক্য লেখো। যোগ কলা জানো তোমরা, আর আবরণী কলা। যোগ কলা হচ্ছে বিভিন্ন অঙ্গের মধ্যে সমন্বয় সাধন করে, সংযোগ রক্ষা করে। আর আবরণী কলা আবরণ তৈরি করে, অর্থাৎ দেহের যে বিভিন্ন অংশ রয়েছে তার ভেতরে এবং বাইরে আবরণ সৃষ্টি করে, ঠিক আছে? আর যোগ কলাতে তোমরা দেখবে, যোগ কলাতে যে ভিত্তি পর্দা কিন্তু থাকে না, অর্থাৎ একটা বেস যে কোষ থাকে, বেসমেন্ট মেমব্রেন যেটাকে বলা হয়, সেটা কিন্তু থাকে না। কিন্তু আবরণী কলাতে বেসমেন্ট মেমব্রেন রয়েছে। আর একটা হয়, যোগ কলাতে যে কোষগুলো থাকে সেগুলো আলগাভাবে সজ্জিত থাকে, আর আবরণী কলাতে ঘনভাবে সজ্জিত থাকে, ঠিক আছে? এরপরে যেটা রয়েছে অ্যানাস্ট্রাল আর অ্যাম্ফিঅ্যাস্ট্রাল মাইটোসিস বলতে কী বোঝো? দেখো, অ্যানাস্ট্রাল আর অ্যাম্ফিঅ্যাস্ট্রাল হচ্ছে মাইটোসিসের দুটো পদ্ধতি। একটাতে হচ্ছে অ্যানাস্ট্রাল বলা হচ্ছে, অর্থাৎ এই সময় অ্যাস্ট্রাল রশ্মি বা বেমতন্তু তৈরি হবে না। আর অ্যাম্ফিঅ্যাস্ট্রাল হচ্ছে মাইটোসিসের সময় যদি বেমতন্তু তৈরি হয় সেন্ট্রিওল থেকে বা অ্যাস্ট্রাল রশ্মি থেকে, তখন তাকে বলা হচ্ছে অ্যাম্ফিঅ্যাস্ট্রাল মাইটোসিস। অ্যাম্ফিঅ্যাস্ট্রাল মাইটোসিস দেখা যায় অ্যানিমেলে, আর অ্যানাস্ট্রাল মাইটোসিস দেখা যায় প্লান্টে, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন রয়েছে, নিউক্লিওটাইড কি? নিউক্লিওসাইডের সঙ্গে এর পার্থক্য কী? দেখো, নিউক্লিওটাইড জানো, নিউক্লিওটাইড হচ্ছে নাইট্রোজেন বেস থাকে, তার সঙ্গে 5 কার্বন সুগার থাকে, প্লাস ফসফরিক অ্যাসিড থাকে, ঠিক আছে? ফসফরিক অ্যাসিড থাকে। এই তিনটে মিলে তৈরি হয় নিউক্লিওটাইড। আর যদি ফসফরিক অ্যাসিডকে বাদ দিয়ে দেওয়া হয় তখন সেটা হয়ে যায় নিউক্লিওসাইড, ঠিক আছে? তাহলে নিউক্লিওসাইড আর নিউক্লিওটাইডের পার্থক্য বুঝতে পারলে। নিউক্লিওসাইডে থাকছে নাইট্রোজেন বেস, তার সঙ্গে 5 কার্বনযুক্ত সুগার, আর নিউক্লিওটাইডে থাকছে নিউক্লিওসাইড প্লাস ফসফরিক অ্যাসিড, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন রয়েছে প্লাজমোলাইসিসের দুটি গুরুত্ব লেখো। প্লাজমোলাইসিস জানো তোমরা, প্লাজমোলাইসিস অর্থাৎ যখন বহি অবিশ্রবণ পদ্ধতিতে কোনো কোষ থেকে জল বাইরে বেরিয়ে যায় তখন যে সেটা চুপসে যায়, এটা হচ্ছে প্লাজমোলাইসিস। এই প্লাজমোলাইসিসের ফলে একটা পর্দা, সেটা অর্ধবৈধ পর্দা
কি না সেটা কিন্তু বোঝা যায়। তারপরে কোষের সজীবতা বোঝা যায়, ঠিক আছে, একটা অর্থাৎ কোষটা সজীব না মৃত সেটা কিন্তু বোঝা যায়। আর অভিস্রবণ চাপ যে রয়েছে অর্থাৎ অসমোটিক প্রেসার যে রয়েছে সেই অসমোটিক প্রেসারকে কিন্তু নির্ণয় করতে এই প্লাজমোলাইসিস বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ঠিক আছে। এরপরে দেখো, এরপরে যেটা রয়েছে হিল বিক্রিয়া কি। হিল বিক্রিয়া জানো তো, এটা হচ্ছে সালোক সংশ্লেষের সঙ্গে সমন্বিত। বিজ্ঞানী রবিন হিল ক্লোরোপ্লাস্টে হাইড্রোজেন গ্রহিতা পটাশিয়াম ফেরিক অক্সালেট, ঠিক আছে, পটাশিয়াম ফেরিক অক্সালেট এর সাথে জলের মিশ্রণে আলোক রশ্মি প্রয়োগ করে প্রমাণ করে যে হাইড্রোজেন গ্রাহক বিজারিত হয়ে পটাশিয়াম ফেরাস অক্সালেট তৈরি করে। একটা হচ্ছে পটাশিয়াম ফেরিক অক্সালেট, ঠিক আছে, এখান থেকে হাইড্রোজেন আয়ন গ্রহণ করে পটাশিয়াম ফেরিক থেকে ফেরাসে পরিণত হয়। পটাশিয়াম ফেরিক অক্সালেট পটাশিয়াম ফেরাস অক্সালেটে পরিণত হয়। এই বিক্রিয়াকে বিজ্ঞানী রবিন হিল এর নাম অনুযায়ী এটাকে বলা হচ্ছে হিল বিক্রিয়া, ঠিক আছে। এখানে হাইড্রোজেন আর অক্সিজেন মিলে জল, তার সঙ্গে ফেরিক পটাশিয়াম অক্সালেট সূর্যালোকের উপস্থিতিতে H2O প্লাস O2 তৈরি করে, ঠিক আছে, ফেরাস পটাশিয়াম অক্সালেট তৈরি করে। এখানে হিল বিকারক হিসাবে কোনটা কাজ করে, হিল বিকারক হিসাবে থাকছে পটাশিয়াম ফেরিক অক্সালেট, ঠিক আছে। এই বিক্রিয়াকে বলা হচ্ছে হিল বিক্রিয়া। পরের প্রশ্ন রয়েছে মানুষের দাঁতকে ডাইফিওডন্ট এবং হেটারোডন্ট বলা হয় কেন। তোমরা জানো মানুষের বিভিন্ন রকম দাঁত রয়েছে, ইনসিজার, ক্যানাইন, প্রিমোলার, মোলার। ইনসিজার, ক্যানাইন, প্রিমোলার আর হচ্ছে মোলার, অর্থাৎ এভাবে ইনসিজার থাকে 2/2, ক্যানাইন থাকছে 1/1, প্রিমোলার থাকছে 2/2 আর মোলার থাকে 3/3, ঠিক আছে। বিভিন্ন ধরনের দাঁত থাকে, তার জন্য একে বলা হয় হেটারোডন্ট। আর ডাইফিওডন্ট বলা হয় কেন না, মানুষের দাঁত দুবার ওঠে, অর্থাৎ একটা হচ্ছে দুধে দাঁত যেটাকে মিল্ক টিথও বলা হয়, এটা 6 মাস বছর বয়সে ওঠে আর এর সংখ্যা থাকে 20টি, ঠিক আছে। আর একটা দাঁত হয় সেটা হচ্ছে স্থায়ী দাঁত বা পার্মানেন্ট টিথ, এটা হচ্ছে সংখ্যা 32, ঠিক আছে। এইভাবে দুবার দাঁত ওঠে, তার জন্য বলা হচ্ছে একে ডাইফিওডন্ট। নেক্সট প্রশ্ন রয়েছে গ্রুপ সিতে, একাইনোডার্মাটা পর্বের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। আর এই পর্বের যে কোনো একটি প্রাণীর বিজ্ঞানসম্মত নাম লেখো, ঠিক আছে। একাইনোডার্মাটা জানো তোমরা তারা মাছ হচ্ছে এই পর্বের প্রাণী, এর বিজ্ঞানসম্মত নাম লিখতে হবে তোমাদের, বা যে কোনো একটা একাইনোডার্মাটা পর্বের বিজ্ঞানসম্মত নাম লিখতে হবে। তারা মাছের লিখতে পারো, তারা মাছের হচ্ছে অ্যাস্টেরিয়াস রুবেন্স, আর UBENS, নিচে আন্ডারলাইন থাকতে হবে, ঠিক আছে। অ্যাস্টেরিয়াস রুবেন্স হচ্ছে তারা মাছের বিজ্ঞানসম্মত নাম, আর সিয়ারচিনের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে একাইনাস এসকুলেন্টাস, ঠিক আছে। আর একাইনোডার্মাটার ক্যারেক্টার তোমরা জানো, একাইনোডার্মাটার ক্যারেক্টার তার যে ত্বক রয়েছে সেখানে দেহ কণ্টক ত্বকযুক্ত হয়, ওরাল অ্যাবোরাল তল থাকে, আর হচ্ছে এদের টিউব ফিট থাকে গমন অঙ্গের জন্য। তারপরে যেটা রয়েছে ডিউটেরোমাইটোসিস শ্রেণীর ছত্রাককে ফাঙ্গি ইনপারফেক্ট বলে কেন বলা হয়? ডিউটেরোমাইসিটিস যে ছত্রাক তাকে ফাঙ্গি ইনপারফেক্ট বলা হয়, না এখানে যৌন জনন সম্পন্ন হয় না, ঠিক আছে, যৌন জনন সম্পন্ন হয় না, অ্যাসেক্সুয়াল যে জনন সেটা হয়, তার জন্য এই বলা হচ্ছে ফাঙ্গি ইনপারফেক্ট। আর বাকি যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে ফাঙ্গি পারফেক্ট। তারপরে 2 মার্কের প্রশ্ন রয়েছে, তোমরা দেখবে ভ্যালভেট টুইস্টেডের পুষ্পপত্র বিন্যাস দেখাও। ভ্যালভেট টুইস্টেড জানো, এটা বই থেকে করে নেবে, চিত্র আঁকতে বলেছে। তারপরে বলছে প্রোটোজাইলেম কি। প্রোটো কথার অর্থ হচ্ছে আদি। তাহলে দেখো যে জাইলেমটা প্রথমে তৈরি হয় অর্থাৎ প্রোক্যাম্বিয়াম থেকে প্রথম সৃষ্ট জাইলেমকে বলা হচ্ছে প্রোটোজাইলেম। আর এখানে কি কি ক্যারেক্টার থাকে না, এদের যে কোষগুলো তার কোষ গহ্বরগুলো ছোট হয়, আর এগুলো হচ্ছে সবথেকে প্রবীণ কোষ, জাইলেমের মধ্যে প্রবীণ কোষ। এরপরে যে মেটাজাইলেম তৈরি হবে সেটা হচ্ছে পরে সৃষ্টি হয়, তার জন্য তাকে বলা হচ্ছে মেটাজাইলেম, অর্থাৎ প্রোটোজাইলেম প্রবীণ মেটাজাইলেমের থেকে। ক্লিয়ার? তারপরে দেখো ঐচ্ছিক অনৈচ্ছিক পেশির পার্থক্য 2 মার্কের জন্য রয়েছে, দেখে নেবে। তার সাথে রয়েছে কন্ড্রিন কি। কন্ড্রিন হচ্ছে এক ধরনের প্রোটিন যেটা হচ্ছে কার্টিলেজ অর্থাৎ তরুণাস্থির ধাত্র গঠনে সাহায্য করে, তরুণাস্থির ধাত্র বা ম্যাট্রিক্স গঠনে সাহায্য করে এক ধরনের
প্রোটিন, সেই প্রোটিনের নাম হলো কন্ট্রিন। নেক্সট কোয়েশ্চেন রয়েছে আরশোলার যে জননতন্ত্র রয়েছে সেখানে 3টি তোমাদের অংশর নাম দেওয়া রয়েছে, তাদের কাজ লিখতে হবে। একটা রয়েছে কংগ্লোমেরেট গ্রন্থি বা হচ্ছে ফ্যালিক গ্রন্থি। এটার কাজ কি? এটা হচ্ছে এর কাজ হলো সঙ্গমের সময় অর্থাৎ কপুলেশনের সময় এই গ্রন্থি থেকে নিঃসৃত রস স্পার্মাটোফোরের বহি আবরণ তৈরিতে সাহায্য করে। ঠিক আছে, এটা হচ্ছে স্পার্মাটোফোরের বহি আবরণ তৈরিতে সাহায্য করে। স্পার্মাটোফোর কি? যখন স্পার্মগুলো একসঙ্গে গুচ্ছাকারে থাকে তখন সেটাকে বলা হচ্ছে স্পার্মাটোফোর। এরকম অনেকগুলো স্পার্ম যখন একসাথে গুচ্ছাকারে থাকবে সেটাকে বলা হয় স্পার্মাটোফোর। আর এই স্পার্মাটোফোরের বাইরের আবরণ তৈরিতে সাহায্য করে কে? কংগ্লোমেরেট গ্ল্যান্ড। আর এটা কোথায় অবস্থান করে? এটা অবস্থান করে আরশোলার যে পুরুষ আরশোলার যে ইজাকুলেটরি ডাক্ট রয়েছে সেই ডাক্টের অঙ্কীয় তলে রয়েছে। এটা হচ্ছে একটা চাপটা থলির মতো গ্রন্থি, এটাই হচ্ছে কংগ্লোমেরেট গ্রন্থি। এরপরে যেটা রয়েছে সেটা দেখো কোল্যাটারাল গ্রন্থি রয়েছে ফিমেল আরশোলাতে। এর কাজ কি? এর কাজ হচ্ছে এই গ্রন্থি থেকে নিঃসৃত রস উথিকার শক্ত আবরণী আর কালচে বাদামি আবরণ গঠনে সাহায্য করে। ঠিক আছে, উথিকার যে আবরণ বাইরে সেটা তৈরিতে সাহায্য করে কে? কোল্যাটারাল গ্ল্যান্ড থেকে নিঃসৃত রস। এরপরে যেটা রয়েছে তার কাজ কি দেখো স্পার্মাথিকা এটা ফিমেলে রয়েছে, অর্থাৎ যখন সঙ্গম হয় তখন অর্থাৎ কপুলেশন যখন হয় তারপরে মেল থেকে যে স্পার্মাটোফোরগুলো আসছে অর্থাৎ স্পার্মগুলো আসছে তখন কিন্তু ফিমেলের দেহে একটা জায়গাতে সঞ্চিত থাকে। ঠিক আছে, একটা জায়গায় এসে সঞ্চিত হয়, সেই সঞ্চিত জায়গাটাকে বলা হচ্ছে স্পার্মাথিকা। ঠিক আছে, বা শুক্রথলি এটাকে বাংলাতে বলা হয়। পরের প্রশ্ন রয়েছে দু মার্কে রয়েছে অ্যানাফেজ 1 অ্যানাফেজ 2 G0 দশা রয়েছে। G0 জানো তোমরা, G1 দশার যদি কাজগুলো সম্পন্ন না হয় বা যদি কোষ মনে করে তাহলে একটা সুপ্ত দশায় চলে যায়, অর্থাৎ তখন শুধুমাত্র বিপাকীয় ন্যূনতম হারে চলে, বাকি সমস্ত কোনো কাজ হয় না, সেটাকে বলা হচ্ছে G0 দশা। আবার যদি কোষ পরবর্তীকালে যদি কোনো উদ্দীপনা পায় তাহলে সেখানে G0 থেকে আবার G1-এ আসবে, তারপর S, তারপর আবার G2, এইভাবে চলতে থাকবে। যে G0 দশা দেখা দেয় মানুষের স্নায়ুকোষে। তারপরে যেটা রয়েছে 2 মার্কে রয়েছে তার সঙ্গে 1 মার্কের আলোক শোষণ কী, অর্থাৎ ফটো রেসপিরেশন। আলোক শোষণ কী? অর্থাৎ আলোর উপস্থিতিতে হবে ফটো রেসপিরেশন। আলোর উপস্থিতিতে যখন অধিক O2 ঘনত্বে উদ্ভিদের যখন শ্বসন ঘটবে তখন তাকে বলা হবে ফটো রেসপিরেশন। আর এখানে কি উৎপন্ন হয়? 2C, অর্থাৎ দুটো কার্বনযুক্ত একটা যৌগ, তার নাম হচ্ছে ফসফোগ্লাইকোলেট। ঠিক আছে, এই 2 কার্বনযুক্ত একটা যৌগ তৈরি হয়। এই অর্থাৎ ফটো রেসপিরেশন ঘটে কোথায়? ক্লোরোপ্লাস্ট, তার সঙ্গে পারক্সিজম আর হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এই 3টে কোষ অঙ্গাণু মিলে এই প্রক্রিয়াটা চলতে থাকে। ঠিক আছে, পরের প্রশ্ন রয়েছে অ্যামফিবোলিক পথ কাকে বলে? একটি উদাহরণ দাও। অ্যামফিবোলিক পথের জন্য রয়েছে 2 নম্বর প্রশ্ন আর এর উদাহরণ 1 নম্বর। তো দেখো অ্যামফিবোলিক পথ হচ্ছে এটা হচ্ছে একটা বিপাকক্রিয়া যেখানে অপচিতি আর উপচিতি 2 ধরনের বিপাকক্রিয়া একসঙ্গে ঘটে, তখন তাকে বলা হচ্ছে অ্যামফিবোলিক পথ। আর এরকম হয় কখন? না ক্রেবস চক্রে উপচিতি আর অপচিতি দুটো বিপাকক্রিয়া একসঙ্গে ঘটে, তার জন্য এটাকে বলা হচ্ছে অ্যামফিবোলিক পথ। পরের প্রশ্ন, জলবিভব কাকে বলে? 1 নম্বরে রয়েছে, দেখো জলবিভব কাকে বলে? জলবিভব যেটাকে ওয়াটার পোটেনশিয়াল বলা হয় আর এটাকে ψW দ্বারা প্রকাশ করা হয়। এর সংজ্ঞাটা এরকমভাবে লিখবে যে অর্ধবেদ্য পর্দার মাধ্যমে যখন জলের অণু চলাচল করে যে বিভবের উপর নির্ভর করে তাকে বলা হচ্ছে ওয়াটার পোটেনশিয়াল বা জলবিভব। ঠিক আছে, আর এখানে যেটা রয়েছে বাষ্পমোচনের ওপর পরিবেশের তাপমাত্রা আর বায়ু প্রবাহ, এর প্রভাব কী? বাষ্পমোচনের ওপর তাপমাত্রা হচ্ছে সমানুপাতিক, অর্থাৎ তাপমাত্রা বাড়লে বাষ্পমোচন বাড়ে, আর বায়ু প্রবাহ এটার সঙ্গেও সমানুপাতিক হারে হয়, অর্থাৎ বায়ু প্রবাহ বাড়লে বাষ্পমোচনের হার বাড়ে। পরের প্রশ্ন রয়েছে হাড় উৎপাদ
ও প্রান্তীয় বাধার সঙ্গে রক্তচাপের সম্পর্ক কী, আর রক্তচাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? এটা হবে কি স্ফিগমোম্যানোমিটার, এর সাহায্যে রক্তের চাপ মাপা হয়। তারপরে যেটা রয়েছে রক্তের, এটা 2 মার্কের জন্য রয়েছে, এটা বই থেকে ভালো করে পেয়ে যাবে তোমরা। প্রতিবর্ত ক্রিয়া কাকে বলে জানো, আর এখানে প্রতিবর্ত চাপের যে অংশগুলো সেটা কি কি উল্লেখ করো। প্রতিবর্ত চাপের অংশগুলো জানো তোমরা, গ্রাহক, তারপরে অন্তর্বাহী স্নায়ু, তারপরে তোমাদের থাকছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, তারপরে থাকছে বহির্বাহী স্নায়ু, তারপরে কারক। এই অংশগুলো দ্বারা প্রতিবর্ত চাপ তৈরি হয়। এরপরে গ্রুপ ডিতে যেটা রয়েছে, গ্রুপ ডিতে সমস্ত কোশ্চেনগুলোই বড় কোশ্চেন রয়েছে। একটা প্রশ্ন রয়েছে এখানে দেখো, C4 চক্র বলতে কি বোঝো? শব্দচিত্রের সাহায্যে C4 চক্রটি দেখাও। C4 চক্র এটা কী হবে? C4 চক্র অর্থাৎ যে চক্রের মাধ্যমে প্রথম স্থায়ী যৌগ হিসাবে তোমাদের 4 কার্বনযুক্ত যৌগ উৎপন্ন হয় তাকে বলা হচ্ছে C4 চক্র। আর C4 চক্রে কি হয়? OAA অর্থাৎ অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি হয় RUBP থেকে, ঠিক আছে? RUBP এর সঙ্গে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে প্রথম স্থায়ী যৌগ হিসাবে যখন অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি হয় সেটা হচ্ছে 4 কার্বনযুক্ত, এই প্রসেসটাকে বলা হচ্ছে C4 চক্র। এর সম্পূর্ণ প্রসেস তোমরা বই থেকে পেয়ে যাবে, যে চক্রটা তোমাদের এখানে লিখতে হবে। এরপরে যেটা রয়েছে পিত্তরসের কাজ লেখো। 1 নম্বরে রয়েছে পিত্তরসের কাজ। পিত্তরস জানো তোমরা কি কাজ করে? এটা হচ্ছে ফ্যাটের বিপাকে সাহায্য করে, অর্থাৎ ফ্যাটকে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করে যেটাকে ইমালসিফিকেশান তৈরি করে। আর এই ইমালসিফিকেশানের ওপর লাইপেজ এনজাইম ভালোভাবে কাজ করতে পারে, যার ফলে ফ্যাটের বিপাক হয়, ঠিক আছে? অর্থাৎ ফ্যাটের বিপাকে ডাইরেক্টলি সাহায্য করে না, বিপাকে লাইপেজকে কাজ করার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে দেয়, ঠিক আছে? এছাড়া তোমাদের যে অন্ত্র রয়েছে সেই অন্ত্র থেকে স্নেহ পদার্থ অর্থাৎ ফ্যাটকে বিশোষণে এই পিত্তরস সাহায্য করে। তারপরের প্রশ্ন দেখো, ডায়াবেটিস মেলিটাস ইনসিপিটাসের পার্থক্য, এখানে 3 মার্কে রয়েছে। তারপরে যেটা রয়েছে কোন রোগে স্নায়ু আর পেশির সংযোগস্থলে ক্ষতিগ্রস্ত হয়? এটার কি সঠিক উত্তর হবে? এটা সঠিক উত্তর হবে মায়োস্থেনিয়া। এই রোগটিতে কি হয়? স্নায়ু আর পেশির যে সংযোগস্থল সেই সংযোগস্থল ক্ষতিগ্রস্ত হয়। এটা এক ধরনের অটো ইমিউন ডিজিজ, ঠিক আছে? অটো ইমিউন ডিজিজ। আর এর সাথে যে প্রশ্নটা রয়েছে সেটা দেখো, ইউরেমিয়া কি? ইউরেমিয়া হচ্ছে যখন রক্তে ইউরিয়ার পরিমাণ বেড়ে যাবে তখন সেটাকে বলা হচ্ছে ইউরেমিয়া, ঠিক আছে? এইভাবে কিন্তু আমরা আজকে আমাদের যে 3rd মডেল কোয়েশ্চেন পেপারটা রয়েছে সেটা কিন্তু কমপ্লিট করে ফেললাম। আশা করি তোমাদের উপকৃত হবে এই ভিডিওটি। যদি হয়ে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে প্রতিনিয়ত এইরকমভাবে ভিডিও পাওয়ার জন্য। আর তোমরা প্লিজ সবাই স্কিপ না করে ভিডিওগুলো দেখো, ঠিক আছে? তো ফ্রেন্ডস, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা পড়তে থাকো, ভালো থেকো, অল দ্য বেস্ট, টাটা।